এটা কখনোই হবে না ব্লাড রোজ। তুমি যেটা চাইছো এটা সম্ভব না। আমি সেই মেয়েগুলোকে আবারও মারবো। ওদের শাস্তি আমি নিজের হাতেই দেব। আমার এখনো অনেককে মারা বাকি আছে, শুধু এই মেয়েগুলোকে না। এখন আমার শাস্তি দেওয়া অনেক জনই বাকি আছে। তুমি পৃথিবীর যে কোনো কিছু, এমনকি আমার জানটাও যদি চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে সেটা দিয়ে দেব। কিন্তু আমার মায়ের মৃত্যুর বদলা আমাকে নিতে হবে, আর আমি সবাইকে শাস্তি নিজ হাতেই দেব। জাহারা এবার পুরো শক্ত চোখে আজানকে দেখে আস্তে করে আজানের কোল থেকে উঠে দাঁড়িয়ে কিছুটা দূরে যায়। এরপর বলে, তাহলে ঠিক আছে, ছেড়ে দিন আপনি আমায়। আমি কোনো খুনির সাথে সংসার করতে পারবো? শুধু এতটুকুই বলতে পেরেছিল, বাকিটা বলার আগেই তার মুখে চেপে ধরে আসে আজান। জাহারা কথাটা উচ্চারণ করার সাথে সাথেই আজান এসে তার এক হাত দিয়ে তার দু গাল শক্ত করে চেপে ধরে, যার কারণে জাহারার কথা থেমে যায়। আর এতটাই শক্ত করে চেপে আছে যেন জাহারার গালের হাড়গুলো ভেঙে ঘুরিয়ে যাবে এখনই। জাহারার দু গালের লাল হয়ে আজানের হাতের আঙ্গুলের ছাপ পড়ে যায়। আজানের চোখ ভয়ঙ্কর লাল, তার সারা শরীর কাঁপছে রাগে, কপালের রগগুলো ভেসে উঠেছে, তার ভেতরের আগুনে ছারখার হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে সে জাহারাকে যেন শেষ করে দেবে। সে নিজের মধ্যে থেকেও নিজের মধ্যে থাকা জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। তার ব্লাড রোজ তার কাছ থেকে দূরে যেতে চায়, এটা শোনা মাত্রই তার হার্টবিট বেড়ে যায়। তার কানে একটাই কথাই বাজছে, তার ব্লাড রোজ তার কাছ থেকে দূরে যেতে চায়। আর এই একটা কথাই তাকে আরো বেশি পাগল করে তুলছে, বাধ্য করছে তাকে আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে। আজান জাহারার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর সাহস হলো কি করে আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনতে? এই মুখটা এখন আমি ভেঙে গড়িয়ে দিই? বল, দেব নাকি তোর জিব্বাটা কেটে দেব? বল। আর কখনো যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা উচ্চারণ করিস, তাহলে সেই দিন তোকে আমি মাটিতে পুঁতে রেখে দেব। আহসান আহমেদ মির্জা থেকে ছাড়া পাওয়া এত সহজ না। তুই সারা জীবন আহসান আহমেদ মির্জার কাছেই থাকবি, দরকার হলে বন্দিনী হয়ে থাকবি, তবু আমার কাছেই থাকবি। বলে হাতের বাঁধন তার একটু শক্ত করতেই জাহারা উচ্চস্বরে কেঁদে ওঠে। জাহারার কান্নার শব্দ কানে যেতেই আজানের হুঁশ ফিরে, সে আস্তে করে জাহারাকে ছেড়ে দেয়। কিন্তু তার চোখ এখনো লাল, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এখানে থাকলে সে না জানে কি করবে, তাই বড় বড় পা ফেলে রুম থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে জাহারাকে উদ্দেশ্য করে বলে যায়, এতদিন তুই আহসান আহমেদ মির্জার ভয়ঙ্কর ভালোবাসা দেখেছিস, এখন সেই ভালোবাসাকে নিজের কাছে রাখতে সে আর কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখবি। আজান যেতেই জাহারা নিচে বসে পড়ে এবং কাঁদতে থাকে আর ভাবতে থাকে, আজানকে তো সে এত বিশ্বাস করেছিল, তাহলে আজান কেন এমন করলো, কেন তার বিশ্বাস ভেঙে দিল। এর মাঝেই সে ভাবনায় চলে যায়, সে কিভাবে আজানের এই সত্যটা জানলো। ফ্ল্যাশব্যাক, বিয়ের দিন জাহারা যখন আজানের থেকে চাঁদনির রুমে যাওয়ার পারমিশন নিয়ে চাঁদনির রুমে চলে গিয়েছিল, তখন তার ফোনে আবার একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, তুমি রিসোর্টের পেছনের দিকে আসো, আমি রায়ান, তুমি তো আমাকে চেনো, আমি আজানের ভাই, আমার তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ আমার একটু হেল্প দরকার। যাহারা কিছুক্ষণ ভাবে সে যাবে কিনা, আবার ভাবে সত্যি যদি ছেলেটার হেল্প দরকার হয়, কিন্তু আজান জানলে তো রাগ করবে, তাই সে চুপি চুপি সেখানে যায়। যাহারা গিয়ে দেখতে পায় রায়ান সেখানে দাঁড়িয়ে আছে। যাহারাকে দেখে রায়ান বলে, তুমি তোমার স্বামীকে যেমন ভাবো সে তেমন না। তোমার স্বামী অনেক ভয়ঙ্কর, সে অনেক মেয়েকে খুন করেছে, আর সেগুলো সবার থেকে আড়াল হতো। দু একটা খুন পুলিশের হাতে পড়েও ছিল, কিন্তু আজান আহান মির্জার কাছে পুলিশ কিছুই না, তাই পুলিশও কিছু করতে পারেনি। রায়ানের কথা যাহারা বিশ্বাস করে না, সে বলেছিল, আমি জানি তুমি আজানের সৎ ভাই, তোমার মা আর তুমি কিভাবে আজানকে ঘৃণা করো, আজানের ভালো চাও না। আমি জানি সবটা, তাই তুমি আমাকে এইসব বলেও লাভ নেই। আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম তুমি ছোট মানুষ, হয়তো তুমি সত্যিই কোনো বিপদে পড়েছো। কিন্তু আগে যদি জানতাম তুমি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলতে রাখছো, তাহলে আমি কখনোই আসতাম না। এটা বলে রাগে ওখান থেকে চলে আসে জাহারা। এরপর বিয়ের পরের দিন যখন জাহারা ঘুম থেকে উঠে আজানকে পাশে পায় না আর কোনো শব্দও পায় না, তখন সে আজানের অপেক্ষা করতে থাকে এবং জাহারার ফোনে আবার মেসেজ আসে। তুমি তোমার স্বামীকে এতটা বিশ্বাস করো, তাহলে যাও তার লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে বুক সেলফে ধাক্কা দিয়ে সরালে নিজে নিজেই
বুঝতে পারবে সবটা। যাহারা প্রথমে অন্য কারো কথা শুনে হুট করে লাইব্রেরিতে যেতে চাইছিল না, কিন্তু ওর মনে থাকা অজানা ভয় ওকে টেনে সেই লাইব্রেরির দিকে নিয়ে গেল। লাইব্রেরির দরজা ভেরানো, তবে তালা বদ্ধ নয়। লাইব্রেরির দরজার সামনে দাঁড়াতেই বুকের ভেতরে কেমন যেন করে ওঠে। যাহারা ভয়ে ভয়ে ভেতরে আসে। বাঁ দিকে দেওয়ালের সাথে থাকা বড় বক্সের বুক সেলফটাকে আলতো করে কিছুটা ধাক্কা দেয়, সাথে সাথে সেটি সাইডে সরে যায়। বের হয়ে আসে একটা বড় লিফট, যেটা দেখা মাত্রই চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। সে ভয়ে ভয়ে লিফটের বাটনে চাপতেই লিফটের দরজা খুলে যায়। যাহারা উঠে লিফটে দাঁড়ায়। তার মনের মধ্যে এখনো বিরাজ করছে একরাশ ভয়। সে জানে না সেই লিফটে করে কোথায় যাচ্ছে, বা কোথায় বা নিয়ে যাচ্ছে এই লিফটটাকে। কিছুক্ষণের মধ্যে লিফট এসে থামে একটা অন্ধকারের গভীর স্থল জায়গার মধ্যে। যাহারা ভয়ে ভয়ে নামে লিফট থেকে। অজানা জায়গা, চারিদিকে অন্ধকার বিরাজ করছে। এত অন্ধকারের মধ্যেও দূরে কোথাও থেকে জানি সরু আলো ভেসে আসছে। চারিদিকে কেমন যেন আজ একটা গন্ধ, গা ছমছম ভাব। যাহারা নাক চেপে সেই আলোর দিকে আগায়। যত বেশি সে পা বাড়াচ্ছে, তত বেশি যেন বুকের ভেতরের ধুকভুকানি কানে আরো বেশি বাড়ছে। জায়গাটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো বেসমেন্ট। সে আস্তে আস্তে সামনে বাড়ে, আর তখনই তার সামনে যেটা দেখতে পায় সেটা যেন অবিশ্বাস্যকর, কিন্তু তবুও সে নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারে না। সে দেখতে পায় আজান দাঁড়িয়ে আছে, তার মুখে এক উচ্ছ্বাসের হাসি ও হাতে ছুরি। তার সামনে একটা মেয়ে, সে সেই মেয়েটাকে খুব নির্মমভাবে নির্যাতন করছে ও মারছে, আর সে সব কিছুতে নিজেও মজা পাচ্ছে। যাহারা এটা দেখা মাত্রই থমকে যায়। এই মানুষটাকে তো যাহারা চিনত না, আর সঙ্গে সঙ্গে সে চিৎকার করে জ্ঞান হারায়। বর্তমান এগুলো ভাবতে ভাবতে সেখানে মেঝেতে শুয়ে পড়ে যাহারা, এবং আস্তে আস্তে ক্লান্তির কারণে তার চোখ বুজে নেয়। তখন যাহারাকে রুমে রেখে ড্রয়িং রুমে এসে সোফায় বসে মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল আজান। হঠাৎ তার মনে একটা কথা আসে। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করে আদিবকে কল লাগায়। এরপর বলে, খোঁজ লাগা আদিব, যাহারাকে আমার বেসমেন্ট পর্যন্ত কে পৌঁছাতে সাহায্য করলো। আর হ্যাঁ, চাঁদনিকে বলে দিবি এখন থেকে ও অফিসের ইন্টার্নশিপে কাজ করবে, বাড়িতে আসার আর লাগবে না। যাহারার খেয়াল আমি একাই রাখতে পারবো। এটুকু বলে ফোনটা কেটে দেয়। সোফায় বসে সে ভাবতে থাকে যাহারাকে কে বলতে পারে তার এসব খুনের কথা। হঠাৎ তার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়, কিভাবে ব্যথা দিয়েছে নিজের ব্লাড রোজকে। এটা মনে করতেই তার মাথায় আবার আগুন জ্বলে ওঠে। সে নিজের হাতের দিকে তাকায় আর ভাবে, এই হাত দিয়ে তো আমি আমার ব্লাড রোজকে আঘাত করেছি। এরপর টেবিলের উপরে থাকা ফুলদানির টপটা তুলে হাতের সজোরে বাড়ি মারে। একটার পর একটা বাড়ি মারতেই থাকে। হাত কেটে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে। তবুও আজান থামছে না। মনে হচ্ছে সে কোনো ব্যথাই পাচ্ছে না। এমনভাবে সে নিজেকে আঘাত করছে আর বিড়বিড় করে বলছে, তুই আমার ব্লাড রোজ আঘাত করেছিস। সে মনে হচ্ছে সে নিজের হাতের সাথে নয়, অন্য কারোর সাথে কথা বলছে। একটা রুমে দাঁড়িয়ে আছে রোহান, তার ঠোঁটে বাঁকা হাসি। ওখানে ফোন ধরে রাখা সে বলছে, আমি আজ খুব খুশি। আমি চেয়েছিলাম জাহারা আজাদের সত্যিটা জানুক। এখন দেখব আমি আজান কি করে জাহারাকে নিজের কাছে রাখে। আর তোমাকেও ধন্যবাদ ডার্লিং, তুমি না থাকলে এভাবে কেউ সাহায্য করতো না। তোমার কারণে রাইয়ানের সাহায্যে আমি জাহারা পর্যন্ত আজানের সত্যিটা পাঠিয়ে দিয়েছি। রাইয়ান ভাবছে সে নিজেই আজানের সত্যিটা খুঁজে পেয়ে জাহারাকে বলেছে, কিন্তু এর পিছনে যে আমার হাত ছিল সেটা ওই বোকাটা জানে না। এখন শুধু দেখার পালা জাহারা রানী কি করে। এরপর ফোনটা কেটে অন্য একজনকে কল লাগায়। এরপর বলে, তোকে না বলেছিলাম ওই বেইমানটাকে খুঁজে বের করতে? ও কি ভেবেছে আমার কোম্পানিতে থেকে আমার সাথে বেইমানি করে পালিয়ে বাঁচতে পারবে? ওকে জলদি খুঁজে বের কর, তারপর ওর সাথে কি করব সেটা আমি ভাবব। চাঁদনি আসছিল আজ জাহারার সাথে দেখা করতে, কিন্তু পথেই তাকে আদিপ দেখতে পায়। এরপর সে চাঁদনিকে ডেকে নিজের গাড়িতে তোলে আর বলে, স্যার বলেছে তোমাকে এখান থেকে আমার আন্ডার অফিসে ইন্টার্নশিপের কাজ করতে। আর জড়াভাবের সাথে স্যার এখন কাউকে দেখা করতে দিতে চায় না। সে একা তার সাথে সময় কাটাতে চায়। তাই তোমাকে আমার সাথে নতুন কাজে জয়েন হতে বলেছে।
কথাটা শুনে চাঁদনি কিছুটা মন খারাপ হয়। এই কিছুদিন জাহারার সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়েছে। জাহারাকে সে নিজের বড় বোনের মতো দেখে। জাহারাও তাকে অনেক আদর করে ছোট বোনের মতো। এখন থেকে সে জাহারার কাছে আর যেতে পারবে না, এটা ভেবে তার অনেক খারাপ লাগছিল। চাঁদনিকে মন খারাপ করতে দেখে আদিব তার হাতটা ধরে এরপর বলে, আরে বোকা, এত মন খারাপ করার কি আছে? তুমি তো আর জরা ভাবির থেকে একেবারে দূরে যাচ্ছ না। তোমার মন চাইলে ফোন করে কথা বলে নেবে। তবে হ্যাঁ, এখন কিছুদিন ভাবির সাথে দেখা করার চেষ্টা করো না। স্যার চায় না এখন কেউ তাদের ডিস্টার্ব করুক। চাঁদনি শুধু বলে হুম। এরপর আদিব বলে, চলো আজ তোমাকে নিয়ে ঘুরতে যাবো। আজান রুমে এসে দেখতে পায় জাহারা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে জাহারার কাছে যায়। জাহারার কাছে যেতেই স্পষ্ট দেখতে পায় তার আঙ্গুলের ছাপ জাহারার গালে এখনো ফুটে আছে। সে ড্রয়ার থেকে একটা মলম নিয়ে এরপর জাহারার সামনে হাঁটু গেড়ে বসে আলতোভাবে জাহারার গালে মলমটা লাগিয়ে দেয়। এরপর জাহারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়াতেই জাহারার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে জাহারা আজানকে দেখতেই তার আবার সব মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে বিছানার অপর পাশে গিয়ে অন্য দিকে ঘুরে শুয়ে পড়ে। কিছুতেই আজ সে আজানের সাথে কথা বলবে না, দেখবেও না, কিন্তু আজান পেছন থেকে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। যাহারা আজানের হাত সরাতে যাবে তখনই তার হাতের দিকে জাহারার চোখ যায়। দেখতে পায় হাতে এখনো রক্ত শুকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছু দিয়ে আবার আঘাতের কারণে এভাবে থেতলে আছে। সেখান থেকে রক্ত বেরিয়েছিল, সে রক্ত এখন সেখানেই শুকিয়ে আছে। আজানের হাত দেখে জাহারা কিছুটা আঁতকে ওঠে। এরপর হাতটা টেনে উঠে বসে বলে, আল্লাহ, আপনার হাতে কিভাবে এমন হলো? আর আপনি ব্যান্ডেজ না করে এই হাত নিয়ে আবার ঘুরছেন? চলুন এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি আমি। জাহারা এতটাই উতলা হয়ে পড়েছে যেন ভুলে গিয়েছে দুপুরের কাহিনী। তার মেন ফোকাস এখন হাত ব্যান্ডেজ করা। আজান শুধু জাহারাকে দেখেই যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, এই তো তার আগের জাহারা, যে তার ব্যথায় কতটা উতলা হয়ে পড়েছে। মনে মনে আজান অজানা এক শান্তি অনুভব করে। জাহারা তার জন্য এখনো কতটা ভাবে, এটা ভেবেই তার মনে মনে আনন্দ হয়। সে মনে মনে বলে, যদি ব্যথা পাওয়ার জন্য তোমাকে এভাবে কাছে পাই, তাহলে আমি রোজ ব্যথা পেয়ে তোমার সামনে আসবো। জাহারা ফার্স্টেজ বক্স নিয়ে আজানের হাত ব্যান্ডেজ করে দেয়। এরপর আজান কিছু বলতে যাবে তখনই জাহারা উঠে দূরে সরে যায় আর বলে, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করলাম, কিন্তু আপনি আমার কাছ থেকে অন্য কিছু আশা করবেন না, আর আমার কাছেও আসবেন না। আমি কোনো খুনির ছোঁয়া নিতে চাই না। বলে জাহারা রুম থেকে বের হয়ে যায়। আজান চুপচাপ বসে শুধু জাহারার যাওয়া দেখে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে চাইলেই পারত জাহারাকে আটকাতে, কিন্তু এবার সে জাহারাকে কিছুক্ষণ একা থাকতে দিতে চায়। রাত 11টা, নিজের রুমে পায়চারি করছে আজান। জাহারা সে কখন গিয়েছে এখনো আসেনি, এ কথা ভাবছে আর মনে মনে তার রাগ হচ্ছে। আর সে বিড়বিড় করে বলে, মেয়েটার অনেক সাহস বেড়ে গেছে দিন দিন। ভালোবাসা দেখিয়েছি তো, তাই মাথায় উঠে নাচছে। এজন্যই বলে মেয়েদের এত ভালোবাসা দেখাতে নেই, তাহলে তারা বানরের মতো নাচাবে। ধর, বালের ভালোবাসা। কে যে বলেছিল ভালোবাসা করতে? এই বউটা আমার কবে যে জান নিয়ে ছাড়বে। ধুর শালা, বউ ছাড়া তো আমার এক মুহূর্তও চলে না। আজান নিজে নিজেই কথাগুলো বলছে আর পায়চারি করছে। এরপর বলে, ধুর বাল, ভাল লাগছে না কিছু। গিয়ে দেখি বউটা কি করছে একা একা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিচে আসতেই দেখে জাহারা চুপচাপ সোফায় বসে লিওকে কোলে নিয়ে তাকে আদর করছে। আজান এবার জাহারার পাশে গিয়ে বসে লিওকে উদ্দেশ্য করে বলে, দেখেছিস তো লিও, বউ আমার জামাইকে আদর করার সময় পায় না, শুধু তোকে আদর করে। আর জামাইকে শুধু রাগ দেখায়। তার ভোলা ভালা জামাই যে তার অপেক্ষায় রুমে বসেছিল, সেদিকে তার কোনো খেয়াল নেই। জাহারা আজানের কথাগুলো শুনে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। সে ভেবেই নিয়েছে আজান যদি তার কথা না মানে তাহলে সে কোনোভাবেই আজানের সাথে কথা বলবে না, আজানের কোনো কথা শুনবে না। জাহারার এভাবে মুখ ঘোরানো দেখে আজানের আর ভালো লাগে না। সে এবার অধৈর্য হয়ে লিওকে টেনে জাহারার কোল থেকে নামিয়ে ভাগিয়ে দেয়। এরপর সেখানে নিজে মাথা রেখে শুয়ে পড়ে। এরপর জাহারার হাতটা ধরে নিজের মাথায় রেখে বলে, নাও, এবার আমাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দাও।
কিন্তু জাহারা সেভাবেই আগের মতো চুপচাপ মাথা অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে, না কোনো কথা বলে আর না আজানের মাথায় হাত বুলিয়ে দেয়। জাহারার আর রিয়াকশন না পেয়ে আজান বুঝে যায় জাহারা এত সহজে তার সাথে কথা বলবে না। তাই আজানের মাথায় এবার একটা দুষ্টু বুদ্ধি আসে। সে হঠাৎ করে জাহারার কোমর চেপে ধরে তার পেটের কাছে টি শার্টটা কিছুটা তুলে সেখানে নিজের মুখ ডুবিয়ে দেয়। আজানের এমন কাণ্ডে জাহারা কেঁপে ওঠে। আজানের মাথায় রাখা হাতটা দিয়ে আজানের চুল শক্ত করে চেপে ধরে, এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন আপনি? আজান পেটের মধ্যে মুখ রেখেই ঠোঁট নাড়িয়ে বলে, ডিস্টার্ব করো না তো, দেখছো না তোমার স্বামী ঘুমানোর চেষ্টা করছে। তুমি তো মাথায় হাত বলে আদর করে ঘুম পাড়াবে না, তাই তোমার পেটের মাঝে মুখ লুকিয়ে ঘুমাবো আমি। আজান ঠোঁট নাড়াতেই জাহারার পেটে বারবার ঠোঁটের ছোঁয়া লাগছিল, তাই জাহারা এতে শিউরে উঠে আর বেশি করে কাঁপতে থাকে। এরপর আস্তে করে বলে, ছাড়ুন আমায় আজান। আজান হুট করে জাহারার থেকে মাথা তুলে বসে বলে, এভাবে কাঁপছো কেন? আমি তো এখনো কিছুই করলাম না, এভাবে কাঁপাকাঁপি করে আমার মুড চেঞ্জ করতে চাইছো। এরপর জাহারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তোমার এখন নিশ্চয়ই আমার ডিএনএ নেওয়ার ইচ্ছে হচ্ছে, তাই না বউ? সেটা তুমি আমায় মুখ ফুটে বললেই পারো, আমি এমনিও রেডি থাকি সবসময় ডিএনএ দেওয়ার জন্য। কথাগুলো শুনে জাহারার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, লজ্জায় মুখ লাল হয়ে গেল। জাহারা ভাবে এত অসভ্য লোক কিভাবে হয়। জাহারা আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে বিড়বিড় করে বলে যায়, অসভ্য লোক। জাহারার যাওয়া দেখে আজান বসে বসে মুচকি হাসছে আর মনে মনে ভাবে, অন্তত জাহারা তার সাথে কথা তো বলেছে। এটা ভেবে তার কিছুটা আনন্দ হচ্ছিল, কিন্তু তার আনন্দে এক বালতি জল ঢেলে দিয়ে জাহারা কিছুটা দূরে গিয়ে বলে, উঠে ভাববেন না আমি আপনার মাফ করে দিয়েছি। আমি একটা খুনির সাথে কখনোই সংসার করতে চাই না। আজ না হয় কাল আপনি আমায় হারাবেন যদি এই নিজের এসব খুন করা বন্ধ না করেন আপনি। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে যায় আর আজান সোফায় বসে রাগে ফুঁসতে থাকে। জাহারা আবারও সেই সেম কথা বলল। এতে তার আবারও মাথায় আগুন জ্বলে ওঠে, কিন্তু এবার সে যে জাহারার পেছনে যায় না, কারণ সে জাহারাকে আঘাত করতে চায় না। জাহারাকে আঘাত করলে এটা তার নিজেরই কলিজায় লাগে। জাহারার চোখে এক ফোঁটা পানিও তার সহ্য হয় না। বারান্দায় দাঁড়িয়ে আছে আদিব, ফোনে কারো সাথে কথা বলছে সে, তার মুখে মিষ্টি হাসি। হাসিটা দেখে অনুমান করা যাচ্ছে যে ফোনে থাকা ব্যক্তিটাকে, যে সব সময় ওর মুখে হাসি ফোটায়, সে এই ব্যক্তি আমাদের চাঁদনি। এত রাত হয়েছে এখনো ঘুমাওনি কেন? কিছুটা রুটলি সুরে জিজ্ঞেস করে চাঁদনিকে। ও আচ্ছা, রাত বুঝি হয়েছে? আমি তো জানতামই না। আমি তো মনে করেছি এখনো দিনই পার হয়নি। চাঁদনি, তুমি আবারও মজা করা শুরু করে দিলে। কোনো একটা সময় কি সিরিয়াস হতে পারো না? সিরিয়াস হয়ে কি হবে? একদিন তো মরেই যাব, তাই না? তাই জীবনের সবটুকু সময় মজা করে কাটাতে চাই। এই পাগল মেয়ে, তোমাকে নিয়ে যে আমি কি করব জানি না। কিছু করা লাগবে না, শুধু বিয়ে করলেই চলবে। চাঁদনির কথা শুনে আদিব এবার কিছুটা বাঁকা হাসে। সে কিছু বলতে যাবে তার আগেই চাঁদনি আবার মজা করে বলে ওঠে, সিরিয়াস নেবেন না, এটা কিন্তু আমার একটা মজা ছিল। না হলে আপনার মতো পাগলটাকে কেই বা স্বেচ্ছায় বিয়ে করতে যাবে? আদিব এবার কিছুটা মজা করে বলে, যাক বাঁচলাম, তুমি এই কথাটা মজা করে বলেছ। না হয় তোমার মতো পাগলি কি ওকেই নিজের স্বেচ্ছায় বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমাকে মেয়ে খোঁজে দিতে বলিনি। আমাকে বিয়ে করার জন্য এমনিতেই হাজারো মেয়ের লাইন লেগে আছে। চাঁদনি এবার কিছুটা রেগে যায়। সে কিছু বলে না, কলটা কেটে দেয়। আদিব বুঝতে পারে না চাঁদনি যখন নিজে মজা করে তখন এত রাগ করে না, আবার যখন একটু মজা করে তখনই চাঁদনি রেগে যায়। আদিব এবার চাঁদনির রাগ ভাঙাতে ওর ফোনে বারবার ফোন করতে থাকে, কিন্তু চাঁদনি কিছুতেই ফোন রিসিভ করে না। বেচারা আদিব আর কি বা করবে, চাঁদনি ছাড়া তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তাই চাঁদনিকে বারবার কল করতে থাকে। যদি তার পাগলিটার রাগটা একটু কমে আসে, ফোনটা ধরে নেয়, এই ভেবে সে বারবার কল করতে থাকে। যাহারা উপরে যাওয়ার পর আজান কিছুক্ষণ সোফায় বসে থাকে, তার রাগটা কমানোর চেষ্টা করছিল। তারপর হুট করে মনে পড়ে যাহারা তো সেই দুপুরবেলা খাবার খেয়েছিল, এরপর আর কিছুই খায়নি। যাহারার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। এত কিছু হয়ে গেছে এর মাঝে, তাই তার কথাটা মাথায় আসেনি।
আর এখন কথাটা মাথায় আসতেই সে ছুটে জাহারার পেছনে তাকে খাবার খাওয়ানোর জন্য আরেকটু আগে মাথায় চড়ে বসা রাগটা নিমিষে উধাও হয়ে যায়। তার এখন একটাই কাজ, জাহারাকে খাবার খাওয়ানো। আজান রুমে এসে দেখতে পায় জাহারা বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চুপচাপ জাহারার কাছে গিয়ে জাহারাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমনভাবে তুলে নেওয়ায় জাহারা কিছুটা হকচকিয়ে যায় আর বলে, কি করছেন আপনি? ছাড়ুন, নামান আমায় নিচে। আজান জাহারার কথায় ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে তাকে নিয়ে নিচে চলে আসে। এরপর খাবার টেবিলে বসিয়ে দিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। এরপর গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে এসে সেই দুপুরে খেয়েছ, তারপর কি আর খাবারের কথা মনে এসছে? জলদি করে খাবারগুলো খেয়ে নাও। জাহারা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমার খিদে নেই, আমি খাবো না এখন, আপনি খেয়ে নিন। বলে যেই চেয়ার থেকে উঠে যেই পা বাড়াবে যাওয়ার জন্য, তখনই আজান বলে ওঠে, যদি আর এক পাও আগে বাড়িয়েছ ব্লাড রোজ, তাহলে তোমার পা দুটো কেটে এখানে বসে বসে তারপর খাবার খাওয়াবো সারাদিন। জাহারা ভয়ে ভয়ে থেমে যায়। এই লোকের বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি এমন কিছু করে বসে। তাই জাহারা আর আগে বাড়ায় না, কিন্তু চেয়ারেও বসে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আজান জাহারাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় এই ঘাট তেরা মেয়ে ওর কথা আজ অমান্য করেই ছাড়বে। তাই সেও বেশি কিছু না বলে জাহারার পাশের চেয়ারে বসে পড়ে। এরপর এক টানে জাহারাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। হঠাৎ এমন হয় জাহারা কিছুটা চমকে ওঠে। এরপর নড়াচড়া শুরু করে আজানের থেকে ছাড়া পাওয়ার জন্য। আজান জাহারাকে জোরে এক ধমক দিয়ে বলে, এক্ষুনি যদি তুমি মুচড়ামুচড়ি বন্ধ না করো, তাহলে সোয়ার আমি এমন কিছু করব যেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। আজানের হুমকিতে জাহারা এবার নড়াচড়া বন্ধ করে দেয়, কিন্তু তার মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। আজান বুঝে যায় এই মেয়ে তার দুর্বলতা বুঝতে পেরে গেছে অনেক আগেই। তাই এই মেয়ে এখন নিজের ঘাটতেরামি করেই যাবে। তাই সে আর মুখে কিছু বলে না। এক হাত দিয়ে জাহারার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে অন্য হাত দিয়ে খাবার তুলে সেটা মুখে জোর করে ঢুকিয়ে দেয়। আজান ভাবে এবার হয়তো জাহারা খাবার খেয়ে নিবে, কিন্তু জাহারা কম না, সে মুখের খাবার থুতু করে বের করে ফেলে দেয় টেবিলের এক সাইডে। আজানের এবার রাগ উঠে যায়, কিন্তু সে জাহারাকে কিছু বলে না, শুধু জাহারার দু গাল চেপে ধরে আবার খাবার জাহারার মুখে ঢুকিয়ে দেয়। আর এবার সঙ্গে সঙ্গে তার ঠোঁট দিয়ে জাহারার ঠোঁট চেপে ধরে আর সফটলি জাহারার ঠোঁটে কিস করতে থাকে। এমনভাবে জাহারার ঠোঁট খাচ্ছিল যেন এটা তার কাছে অমৃত কোনো খাবার। জাহারা এবার আর কোনো উপায় না পেয়ে খাবার খাওয়া শুরু করে। এক তার মুখে খাবার ঢুকিয়ে রেখেছে, তার উপর আবার এই লোক তার ঠোঁট খাচ্ছে। তাই সে চুপচাপ নিজের খাবার খেতে থাকে। জাহারাকে খাবার খেতে দেখে আজান তাকে ছেড়ে দেয় আর নিজের হাতে খাইয়ে দিতে থাকে। জাহারা চুপচাপ শুধু খাবার খায়, কোনো কথা বলে না। খাবার খাওয়ার সময় হঠাৎ মুখ থেকে কিছু খাবার পড়ে যায় খাবারের প্লেটে। জাহারা তখন বলে ওঠে, আমার হয়ে গিয়েছে আর আমি খেতে পারবো না। আজানও জাহারাকে আর কিছু না বলে ছেড়ে দেয়। এরপর জাহারার প্লেটে বেঁচে যাওয়া খাবারগুলো নিজে খেতে শুরু করে। জাহারা এটা দেখে নাক ছিটকে বলে, ছি, এখানে তো মাত্রই আমার মুখের খাবারগুলো পড়লো, খাবার তো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আপনি এগুলো কেন খাচ্ছেন? আমি আপনাকে কিচেন থেকে খাবার এনে দিচ্ছি, দাঁড়ান। কথাটা বলে জাহারা যেই না উঠতে যাবে, আজান তাকে ধরে বলে, আমি কি তোমাকে বলেছি আমার জন্য খাবার আনতে? চুপচাপ এখানে বসে থাকো, আমার খাওয়া হয়ে গেলে তারপর একসাথে উপরে যাব। আর কে বলেছে এই খাবার নষ্ট হয়েছে? এখানে তো আমার বউয়ের মুখে সামান্য খাবারই পড়েছে। সারাদিন বউয়ের থুতু খেতে পারলে তার মুখের পরিচয় খাবার খেতে পারবো না? এবার জাহারা কিছুটা লজ্জা পেয়ে চুপ করে যায়। খাওয়া শেষ হতে দুজনে উপরে চলে আসে। এরপর আজান বেডে গিয়ে শুয়ে জাহারাকে ডাকে নিজের কাছে আসার জন্য। এটা তার প্রতিদিনের রুটিন। জাহারাকে বুকে জড়িয়ে না রাখলে তার ঘুম হয় না, কিন্তু আজ জাহারা তার কথা শোনে না। জাহারা বেডে আজানের পাশে ফাঁকা জায়গা শুয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। আজান বুঝে যায় এই মেয়েকে এখন থেকে জোর করে সব কিছু করিয়ে নিতে হবে, না হলে এই মেয়ে এরকম সব কথাই তেরামো করবে। আজান জাহারাকে টেনে নিয়ে নিজের বুকের মাঝে রেখে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকে। জাহারা ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতে থাকে, কিন্তু জাহারা যতবার নড়াচড়া করে আজানের হাতের বাঁধন ততবার আরেকটু বেশি শক্ত হয়।
একটা সময় পর জাহারা বুঝে যায় আজানের হাত থেকে ছাড়া পাওয়া যাবে না, তাই সে চুপচাপ সেখানেই মাথা রেখে ঘুমিয়ে যায়। জাহারা ঘুমালে আজান বাঁকা হেসে একবার জাহারার মুখটা দেখে নেয়, তারপর আলতো করে জাহারার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে নিয়ে ঘুমিয়ে যায়। সকাল 11টা। জাহারা ঘুম থেকে উঠে দেখতে পায় আজান পাশে নেই। সে ভাবে হয়তো আজান অফিসে চলে গিয়েছে, তাই সে উঠে চুপচাপ ফ্রেশ হয়ে নিচে নামে ব্রেকফাস্ট করার জন্য। নিচে নামতেই দেখতে পায় আজান ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কারোর সাথে ইম্পর্টেন্ট কথা বলছে, হয়তো মিটিং চলছে। জাহারা মনে মনে ভাবে, এ লোক কি এখন বাড়ি থেকে কাজ করবে নাকি? বাড়িতে থাকবে আর আমায় জ্বালাবে? আজান মিটিং করছিল, হঠাৎ সিঁড়ির কাছে চোখ যেতেই দেখতে পায় জাহারা দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে কিছু ভাবছে। তাই আজান হাত বাড়িয়ে ইশারা করে ডাকে জাহারাকে নিজের কাছে। জাহারা আজানকে ইগনোর করে চলে যায় নিজের নাস্তা করতে। আজান জাহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর নিজের মিটিংয়ে মনোযোগ দেয়। জাহারার নাস্তা হয়ে গেলে সে সোজা উপরে চলে যায়, আজানের দিকে একবার ঘুরেও তাকায় না। আজান মিটিং করছিল ঠিকই, কিন্তু তার নজর সবসময় জাহারার উপরেই ছিল। জাহারা উপরে চলে যাওয়ার কিছুক্ষণ পর তার মিটিং শেষ হয়। সে ল্যাপটপটা বন্ধ করতেই তার ফোনটা হঠাৎ বেজে ওঠে। আজান ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আদিব বলে ওঠে, স্যার, কাজ হয়ে গিয়েছে, আপনি চলে আসুন। এইটুকু কথার পর আজান ফোনটা কেটে দেয়, তার ঠোঁটে এক বাঁকা হাসি। আজান উপরে গিয়ে দেখতে পায় জাহারা চুপচাপ বারান্দার দোলনায় বসে বই পড়ছে। আজান বারান্দায় যায়, একদম জাহারার পাশে গিয়ে দু হাঁটু গেড়ে জাহারার সামনে বসে। জাহারা বুঝতে পারে আজান এসেছে, কিন্তু সে এমন ভাব করেছে যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বই পড়া। সে মনোযোগ দিয়ে শুধু বইয়ের দিকে দেখছে। আজান বুঝতে পারে জাহারা ইচ্ছে করেই এমনটা করছে, তাই সে হঠাৎ করে জাহারার কোমর পেঁচিয়ে ধরে মাথাটা জাহারার দু হাতের মাঝখানে দিয়ে ঢুকিয়ে দেয়। বই ধরার পর জাহারার হাতের মাঝখানে যতটুকু জায়গা বাকি ছিল তার মধ্য দিয়ে ঢুকে যায় আজান। এতে জাহারার হাতের বইটা পড়ে যায়। জাহারা বুকে মাথা রেখে চুপ করে চোখ বন্ধ করে থাকে। জাহারাও চুপ করে থাকে, কিছু বলে না। কি বা বলবে এই লোককে? যতই বলবে সে তত বেশি করে জোর খাটাবে তার উপর। আজান বিড়বিড় করে জাহারাকে বলে, আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে যাচ্ছি, তুমি বাসায় রেস্ট দাও, আমি খুব জলদি চলে আসবো। জাহারা এবারও কিছু বলে না, চুপ থাকে। আজান বুঝে যায় জাহারাকে দিয়ে কিছু বলানো যাবে না এখন, তাই সে জাহারার বুক থেকে মাথা তুলে তার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে যায়। আজানের যাওয়ার দিকে তাকে জাহারা মনে মনে ভাবে, আপনাকে এইভাবে ইগনোর করতে আমারও খুব কষ্ট হচ্ছে। আমিও তো ভালোবাসি খুব আপনাকে। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে আজান। আপনি কেন আমার কথা মেনে নিচ্ছেন না? সেই অন্ধকার বেসমেন্টে সেখানে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে আজান। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে খুব, আর তার সামনে বেঁধে রাখা হয়েছে একটা মানবকে। তবে আজকে আর কোনো মেয়ে নয়, একটা ছেলে। আজান উঠে ধীরে ধীরে এগিয়ে ছেলেটার কাছে দিয়ে দাঁড়ায়। এরপর সে ছেলেটার সামনে দাঁড়িয়ে একটু নিচু হয়ে বলে, You told her, didn't you? You told her, didn't you? You fucking told her everything about me. ছেলেটা আতঙ্কে মাথা নাড়ে, কাঁপতে কাঁপতে বলে, আমি যা সত্যি তাই বলেছি, আমি শুধু সত্যিটা জানিয়েছি। আজান হেসে ফেলে, এক রাশ ঠান্ডা হাওয়া যেন তার হাসিতে জড়ানো। You little piece of shit. তারপর আচমকা একটা ঘুষি মারে, ছেলেটার নাক দিয়ে রক্ত ছুটে আসে। Do you think you're a hero? You're not even a fucking insect to me. আজান একটা রড তুলে মার বসায় ছেলেটার হাঁটুতে। ছেলেটা আর্তনাদ করে উঠল। আজান কানে কানে গিয়ে ফিস ফিস করল, You opened your fucking mouth about me to her. বলে আরো দুটো আঘাত করে। রডের রক্ত ছেলেটা নিস্তেজ হয়ে পড়ে যায়। আজান রাগে কাঁপছে, হাঁপাচ্ছে। তারপর আবার বলে, Talk again, and I will rip your fucking tongue out. You worthless bastard. You're lucky I don't fucking kill you tonight. কথাটা বলে আজান সেখান থেকে বেরিয়ে যায়। এতক্ষণ যাকে মারতে দেখলেন সে হচ্ছে রায়ান। জাহারাকে সত্যিটা বলার কারণে আজান তাকে মারল।
বিকেলের নরম সোনালি রোদ ছুঁয়ে যাচ্ছে বারান্দার গ্রিল, হালকা বাতাসে ওড়না একটু একটু করে দুলে উঠছে। যাহারা চুপচাপ বসে আছে বারান্দার একটি কোণে, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। তার চোখে এক ধরনের নীরবতা, যেন বিকেলের আলোয় সে হারিয়ে গেছে নিজের ভাবনার জগতে। ওই দিনের পর অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু আজান এখন আরও বেশি করে অচেনা হয়ে পড়েছে জাহারার কাছে। দিনে দিনে তার পজিটিভস বেড়েই যাচ্ছে। সে এখন জাহারাকে একা কোথাও যেতে দেয় না, এমনকি ভার্সিটি পর্যন্ত ভর্তি হতে দেয়নি। সে বেশিরভাগ সময় বাড়ি থেকে কাজ করার চেষ্টা করে এখন। আর যদিও অফিসে বের হয়, তাহলে বাড়ির মেন দরজা বন্ধ করে যায়। সে যতক্ষণ না বাড়িতে ফিরবে ততক্ষণ বাড়ির ভিতরে অন্য কেউ প্রবেশ করা নিষেধ। বাইরে সব সিকিউরিটি আর বডিগার্ড পাহারা দিয়েছে। বাড়ির সামনে সবসময় দুটা বডিগার্ড থাকে। জাহারার এখন এই পরিবেশে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তার কাছে এখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সে চাইলেও আজান তাকে কখনোই ছাড়বে না। আর তাছাড়াও সে নিজেও তো আজানকে খুব ভালোবাসে। আজান হয়তো অনেক পাপ করেছে, সে একটা পাপিষ্ঠ পুরুষ, কিন্তু তার জন্য সে তো নিজের স্বামীকে ছেড়ে দিতে পারে না। জাহারার ভাবনার মাঝেই হঠাৎ কল আসে জাহারার ফোনে। রেডি হব বাকি, আমি আসছি 1 ঘন্টার মধ্যে। আমরা একটা পার্টিতে যাব। আমি কোথাও যেতে চাই না, আপনার পার্টিতে আপনি একাই যান। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তোমাকে রেডি হতে, হয়তো নিজের হাতে রেডি হও, আর নয়তো আমি এসে যদি দেখি তুমি রেডি হওনি, তাহলে আমি নিজের হাতে তোমাকে রেডি করে দেব। এতে আমার কোনো প্রবলেম নেই চান। জাহারা আর কিছু বলে না, চুপ করে ফোনটা কেটে দেয়, কারণ সে জানে আজানকে কিছু বলেও লাভ নেই। সে যতই বলুক, আজান যা বলেছে তা করেই ছাড়বে। তাই সে চলে যায় রেডি হওয়ার জন্য। সন্ধ্যা 6টা। জাহারা একটা সুন্দর কাজ করা মেরুন শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে নুট লিপস্টিক, পায়ে হিল, চুলগুলো পেছন থেকে খোপা করে সামনের 2 সাইড থেকে কল করা। আজান মাত্রই এসেছে অফিস থেকে। রুমে ঢুকতেই তার হৃদয় থমকে যায়। সে দেখতে পায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার নিজস্ব পরী, যে পরী অধিকার শুধু তার নিজের। আজান নিজের বুকের বাঁ দিকে হাতটাকে তার হৃৎস্পন্দনের অনেক জোরে ধুকভুক করছে, মনে হচ্ছে এক্ষুনি হাতটা বেরিয়ে আসবে। যাহারা আয়না থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরতেই দেখতে পায় আজান দাঁড়িয়ে আছে আর জাহারার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। জাহারা জানে এই তাকানোর মানের কারণ একটা নতুন না, এটা আগেও আজান বহুবার তার দিকে এমনভাবেই তাকিয়ে থাকতো, আর সে সেই তাকানো দেখে লজ্জা পেত সে। কিন্তু আজ আজানকে ইগনোর করে বারান্দায় চলে যায়। জাহারার যাওয়ার দিকে তাকিয়ে আজান দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে রেডি হতে চলে যায় ওয়াশরুমে। রাতের আকাশ জুড়ে ছড়িয়ে আছে হালকা তারার আলো, চারপাশে নরম বাতাসে ঘোর লাগা এক শান্তিময় পরিবেশ। হঠাৎ এক ঝলক আলোয় আলোকিত হয়ে ওঠে পার্টির হলের সামনের পথটি। চকচকে কালো রঙের একটি বিশালবহুল গাড়ি ধীরে ধীরে এসে থামে পার্টি হলের প্রধান গেটের সামনে। গাড়ির দরজা খুলে প্রথমে নামলো আজান। কালো ব্লেজার স্যুট, ব্লেজারের নিচের পরেছে সিল্কি ব্ল্যাক শার্ট, আর কলারটা হালকা খোলা, আর গলায় ঝুলছে এক পাতলা সিলভার চেন। একটা হালকা রাফ অ্যান্ড রিসভিভ দেওয়া প্যান্টটা স্লিম ফিট, পা পর্যন্ত নিখুঁতভাবে গঠন বজায় রেখে নেমে গেছে। পায়ের চকচকে কালো লেদার জুতো, চুলে জেল সেটিং, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। তার পাশে নামলো জাহারা। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের ভদ্র সিকিউরিটি গার্ডরা। পথের দুপাশে লাল গালিচা পাতা ছড়ানো গোলাপের পাপড়ি আর সাজানো ফুলের তোড়া যেন অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছে। হাঁটার সাথে সাথে তাদের পায়ের নিচে নরম গালিচার শব্দ আর পাপড়ির মৃদু চাপা গন্ধ মিলিয়ে তৈরি করছে এক স্বপ্নময় পরিবেশ। বড় সোনালী রঙের দরজা দুটো অটোমেটিক খুলে গেল। দরজার উপরে ঝুলছে একটা বিশাল ঝাড়বাতি, হাজার রঙের আলোয় ছড়িয়ে পড়ে চকমক করছে পুরো প্রবেশপথ। ভেতরে ঢুকতেই মনে হয় যেন কেউ রাজপ্রাসাদে পা রেখেছে।
হল জুড়ে ঝুলছে সিলভার ও ক্রিস্টাল চেন লাইট, দেওয়ালে লাইটিং দিয়ে লেখা ওয়েলকাম টু দ্য এনজয় নাইট। ছাদের নিচে ছোট ছোট লাইটিং বল ঝুলছে, যেন তারা নেমে এসেছে। চারপাশে কাঁচের টেবিল আর ঝলমলে সোনালি চেয়ার, প্রতিটি টেবিলের মাঝে একটি করে রজনীগন্ধা ফুলের ছোট্ট বাটি। এক পাশে রয়েছে লাইভ মিউজিক স্টেশন, যেখানে এক দল ব্যান্ড দল বাজাচ্ছে 16 ভায়োলিন আর পিয়ানোর সুর। আজান আর জাহারাকে দেখে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থেমে যায়। কেউ ছবি তুলছে, কেউ প্রশংসায় চাহনি ছুড়ে দিচ্ছে। একে একে অনেকেই এগিয়ে এসে সালাম আর শুভেচ্ছা জানাচ্ছে। ক্যামেরা ক্লিপের শব্দ আর গুনগুন হাসির সুরে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যাহারা তো এসব দেখে পুরো অবাক। সে ভেবেছিল নর্মাল হয়তো কোনো বার্থডে পার্টিতে বা কোনো বিয়ের পার্টিতে যাচ্ছে, কিন্তু এত আয়োজন আর এত সুন্দর ওয়েলকাম দেখে সে তো পুরোই অবাক। সে অবাক চাহনিতে আজানের দিকে তাকাতেই আজান বলে, এটা আমার বিজনেস পার্টনারের পার্টি। এখানে আমাদের নতুন ডিল হওয়ার খুশিতে পার্টি দেওয়া হয়েছে। আর সবাই জানে আমাদের নতুন বিয়ে হয়েছে কিছুদিন আগে, তাই এভাবে সবাই স্বাগতম জানাচ্ছে। এরপর জাহারার হাত ধরে ভিআইপি লেখা একটা টেবিলের দিকে যায় আর জাহারাকে সেখানে বসিয়ে নিজেও তার পাশে বসে। জাহারা বসে চারপাশে সব কিছু দেখছিল। হঠাৎ তার চোখ যায় একটা টেবিলের দিকে, যেখানে আদিপ বসে আছে। জাহারা বুঝতে পারে বিজনেসের পার্টি, তাই আদিপও এখানে আছে। জাহারা উঠে যেতে চায় আদিপের কাছে চাঁদনির বিষয় জানার জন্য, কিন্তু আজান তার হাত ধরে থামিয়ে দেয় আর বলে, কোথায় যাচ্ছ? জাহারা বলে, আমার একটু আদিপ ভাইয়ের সাথে কথা আছে। তাই আজান বলে, আচ্ছা, এখন এখানে থাকো, বের হওয়ার টাইম আদিবের সাথে কথা বলে নিও। তাদের কথার মাঝেই হঠাৎ আজানের বিজনেস পার্টনার এসে আজানকে 2 মিনিটের জন্য কথা বলতে ডাকে, কিন্তু আজান প্রথমে জাহারাকে ছেড়ে যেতে চাইছিল না। জাহারা নিজে থেকেই বলে, আপনি জান আমি এখানেই বসে আছি। তাই আজান যায় 2 মিনিট কথা বলার জন্য। একজন স্মার্ট দেখে যুবক ধীরে ধীরে জাহারার দিকে এগিয়ে আসে। পরনে ট্রেন্ডি ব্লেজার, হাতে 2 গ্লাস জুস, কিন্তু একটাতে মিশে আছে এক রকমের হালকা মাদকতা। সে হাসি মুখে বলে, আপনার মতো সুন্দরী একজনের জন্য এই পার্টি অনেক শান্ত লাগছে, একটু চিলস করা যাক না? যাহারা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু পরিবেশের চাপে হাসি মুখে আর ভদ্রতার আচরণে সে গ্লাসটা হাতে নেয়। কিছুক্ষণ পর তার চোখে একটা ঝাপসা, গলার স্বর ধীর। হঠাৎ সেই যুবক তার দিকে এগিয়ে এসে তার কবজির উপর আলতো করে হাত রাখে। ঠিক তখনই এক পাশ থেকে ধীরে ধীরে আজান এগিয়ে আসে, কিন্তু তার চোখে এখন আর আগের কোমলতা নেই। চোখ লাল, চোয়াল শক্ত, ভ্রু কুঁচকে গেছে। সে দেখছে সব, আর সে থেমে নেই। কিছু না বলে দ্রুত এসে ছেলেটার হাতটা এক ধাক্কায় সরিয়ে দেয়। আজান বলে, তোমার সাহস তো কম না? আমার স্ত্রীর হাত ধরার আগে অন্তত নিজের আয়নাতে দেখা উচিত ছিল। হলটা হঠাৎ নীরব হয়ে যায়। ছেলেটা হতভম্ব। আজানের চোখে আগুন দেখে সে কিছু বলতে গিয়েও গিলে ফেলে। আজান জাহারার হাত ধরে নিজের দিকে টেনে নেয়। তার স্বর এবার নরম কিন্তু শক্ত। ব্লাড রোজ, তুমি ঠিক আছো? জাহারার চোখে জল টলমল করছে। কিছু বলার আগেই আজান তাকে বাহুতে জড়িয়ে নেয়। সিকিউরিটিদের ইশারা করে আজান বলে, ওকে পার্টি থেকে বের করে দাও এখনই। কিন্তু সবার আড়ালে আদিবকে চোখের ইশারায় কিছু একটা বোঝায়। এটা অন্য আর কেউ বুঝতে না পারলেও আদিব ঠিকই বুঝতে পারে, আর তাই সে সেখান থেকে চলে যায়। এরপর আজান জাহারাকে কোলে তুলে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, আর তার বিজনেস পার্টনারকে বলে যায় পার্টিটা একাই সামলাতে। সে এখন তার বউকে সামলাতে ব্যস্ত। বাড়ি ফিরে আজান জাহারার ড্রেস চেঞ্জ করে তাকে শুইয়ে দেয় বিছানায়। এরপর নিজে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে সোফায়। তার ইম্পর্টেন্ট একটা কাজ বাকি আছে, যেটা রাতের মধ্যেই শেষ করতে হবে, তাই সে মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ দেখতে পায় জাহারা বিছানা থেকে উঠে তার সামনে সে দাঁড়িয়ে আছে। আজান ল্যাপটপটা নিজের কোল থেকে টেবিলের উপরে রেখে জাহারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কিছু লাগবে?
জাহারা আজানের কথার কোনো উত্তর দেয় না, তবে টুপ করে বসে পড়ে আজানের কোলে, দুপাশে পা ঝুলিয়ে। এরপর আজানের গলা জড়িয়ে ধরে মাথাটা আজানের কাঁধে রাখে। এরপর বিড়বিড় করে বলে, আমার ওখানে ঘুম আসছে না, আমি এভাবে এখানেই ঘুমাবো। জাহারার কাণ্ড দেখে আজান মুস্কি হাসে আর বলে, হুশে থাকলে তো আমার সাথে কথা বলতে চাও না, সারাদিন আমি ইগনোর করো, আর এখন আসছে আমার কোলে ঘুমোতে। আজানের কথার কোনো প্রতিউত্তর করে না জাহারা, সে এভাবেই ঘুমিয়ে যায়। জাহারাকে ঘুমাতে দেখে আজান এক হাত দিয়ে জাহারাকে জড়িয়ে নিয়ে নিজের বুকের সাথে যেন জাহারা পড়ে না যায়, আর অন্য হাত দিয়ে ল্যাপটপটা টেনে সামনে এনে এরপর নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পর জাহারা গভীর ঘুমে তলিয়ে যায়। তার নিঃশ্বাসের ভারী শব্দে বোঝা যাচ্ছে সে এখন গভীর ঘুমে আছে। কিন্তু আজান তবুও তাকে বিছানায় না রেখে সেভাবে কোলে নিয়ে কাজ করতে থাকে। তার এক হাত ও এক সাইডের ঘাড় এতক্ষণ ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু তাও সে জাহারাকে নামাবে না, কারণ এতদিন পর তার বউ নিজে থেকে তার কাছে কিছু আবদার করেছে, তাই সে তার বউকে এভাবেই শান্তিতে ঘুমাতে দিতে চায়। আজানের কাজ শেষ হয় রাতে ৩টার দিকে। তার চোখেও এখন ঘুমের হাতছানি দেখা যাচ্ছে। সে ল্যাপটপ বন্ধ করে জাহারাকে সেভাবেই কোলে তুলে নিয়ে যেয়ে বিছানায় শোয় আর নিজে যায় লাইট অফ করতে, কিন্তু তার আগে জাহারা উঠে বিছানায় বসে কাঁদতে শুরু করে। জাহারাকে কাঁদতে দেখে আজান বিচলিত হয়ে যায় আর জাহারার কাছে এসে বলে, কি হয়েছে জান বাচ্চা, কাঁদছো কেন? কোথাও ব্যথা করছে? মাথায় ব্যথা করছে? আমি কি মাথায় টিপে দিব? কি হয়েছে বলো আমায়। জাহারা দুদিকে মাথা নাড়িয়ে না বুঝায় যে না, তার কোনো ব্যথা করছে না, তবে ঠোঁট দুটো ফুলিয়ে বলে, আপনি আমার একটুও ভালোবাসেন না। আমি আপনার কোলে ঘুমোতে চেয়েছিলাম আর আপনি আমায় এনে বিছানায় শুয়ে দিলেন। আমি আপনার সাথে কথাই বলবো না। বলে মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরে থাকে, দু হাত বুকের সাথে ভাঁজ করে। আজান বুঝে যায় জাহারা নেশার ঘরে এই পাগলামো করছে, তবে তারও এই পাগলামো ভালোই লাগছে। অন্তত এর কারণে জাহারা তার সাথে কথা বলছে, রাগ দেখাচ্ছে, খুনসুটি করছে। এমনিতে তো জাহারা সব সময় তাকে ইগনোর করার চেষ্টা করে। এরপর জাহারা কিছু না বলে হঠাৎ বিছানা থেকে নেমে যায়। সে আগানোর আগেই আজান তাকে ধরে ফেলে বলে, কোথায় যাচ্ছ? জাহারা বলে, ওয়াশরুমে যাবো। এখন কি সেখানেও যেতে দিবেন না? আজান বলে, আচ্ছা চলো নিয়ে যাচ্ছে, তুমি একা যেয়ে আবার পরে কাম বাড়াবে, পরে আমাকেই সামলাতে হবে। আজান জাহারাকে ওয়াশরুমে নিয়ে এসে দাঁড় করিয়ে যেই না সে বেরোতে যাবে তার আগেই জাহারা ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে দেয় আর দুজনে ঝর্ণার পানির নিচে চুপচুপ হয়ে যায়। আজান ঘুরে জাহারার দিকে তাকাতেই দেখতে পায় জাহারা মিটমিটি হাসছে। আজান জাহারাকে কিছু বলতেই যাবে তার আগেই জাহারা হঠাৎ তাকে জড়িয়ে ধরে। জাহারা এভাবে জড়িয়ে ধরায় আজান কেঁপে ওঠে। জাহারার ভিজে যাওয়ার কারণে তার জামা তার শরীরের সাথে লেপ্টে ছিল, যা দেখে আজানের কন্ট্রোল হারাতে শুরু করে। আর এখন জাহারা এভাবে জড়িয়ে আছে। আজান নিজের কন্ট্রোল হারাতে চায় না, তাই জাহারাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাহারা তাকে ছাড়ে না, উল্টো আরো শক্ত করে ধরে বলে, প্লিজ। এই প্লিজ এর মানে বুঝতে পারে আজান, তবে সে চায় না এমন কিছু হোক যাতে জাহারা পরে তাকে দোষ দেয়। তাই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই জাহারা এবার টেনে আজানের শার্টের বোতাম খুলে দেয় আর আজানের বুকে কিস করতে থাকে। এরপর আজানকে টেনে নিয়ে পড়ে যায় পাশে থাকা বাথটবে। এবার আজানও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ডুবে যায় জাহারার মাঝে। আরও একবার দুটো ভালোবাসার মিলন ঘটে। সকালের কোমল আলোটা ধীরে ধীরে জানালার ফাঁক গলে জাহারার মুখে এসে পড়ে। রোদের নরম সোয়ার হঠাৎ চোখ কুঁচকে যায় তার। পাশের দেওয়াল ঘড়িটায় ঠিক ৮টা বাজে। ধীরে ধীরে ঘুম ভাঙে জাহারার, চোখ মেলে তাকায় চারপাশে। বিছানার চাদরটা এলোমেলো, চুলগুলোও যেন ঘুমের গল্পে জড়িয়ে গেছে। একটা হালকা হাঁপানি নিঃশ্বাস নিয়ে উঠে বসে জাহারা। নিজের উপর থেকে চাদরটা সরিয়ে যেই বিছানা থেকে নামতে যাবে জাহারা, তখনই নিজের দিকে চোখ যায়। তার সঙ্গে সঙ্গে চমকে ওঠে সে। তার বুঝতে বাকি থাকে না কাল রাতে কি হয়েছিল। এরপর আস্তে আস্তে জাহারার সব মনে পড়ে কাল রাতে সে কি পাগলামি করেছে। সে উঠে চারপাশে আজানকে খুঁজতে থাকে, কিন্তু আজানকে না পেয়ে সেভাবে আজান হয়তো অফিসে চলে গেছে। তাই সে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়।
এরপর বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই সে ভাবে আজানের লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে আসা যাক। সেদিনের পর থেকে যাহারা ওই লাইব্রেরিতে একবারও যায়নি, তাই যাহারা বই নিতে লাইব্রেরিতে যায়। দরজার সামনে এসে দাঁড়াতেই যাহারার ভেতরে কেমন জানি শিউরে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ঘটনা। যাহারা কিছুক্ষণ নিজের জায়গায় স্থির থেকে তারপর ভয়ে ভয়ে পা ফেলে লাইব্রেরিতে ঢুকতেই যাহারার চোখ আটকে যায় সেই বাঁ পাশের বড় বুক সেলফটার দিকে। যাহারা বুক সেলফটার দিকে এগিয়ে যায়, বুক সেলফটা সরাতেই দেখতে পায় সেখানে লিফট তো ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল। ওই দিনের কথা মনে পড়তেই যাহারার মন কিছুটা খারাপ হয়ে যায়। সে আবার বুক সেলফটাকে আগের জায়গায় রেখে দেয়। এরপর লাইব্রেরির চার দিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় লাইব্রেরির এক কোণে ছোট একটা জানালার দিকে। যাহারা কিছুটা কৌতূহলের সাথে জানালার দিকে এগিয়ে যায়। সে আজ প্রথম এই জানালাটা দেখতে পেয়েছে। আসলে লাইব্রেরি তো তার এত একটা আশা হতো না, আর যাও আসতো তাও অতটা ঘুরে দেখতো না, শুধু বই নিয়ে চলে যেত। আজ বই নিতে এসেছিল, কিন্তু হঠাৎ সেই দিনের বিষয়টা তাকে লাইব্রেরিটাকে ঘুরে দেখতে বাধ্য করলো। যদিও এই রহস্যের লাইব্রেরিটার মধ্যে আরও কোনো নতুন রহস্য খুঁজে পায়, তাই সে লাইব্রেরিটাকে ভালো করে ইনকোয়ারি করে দেখলো। আর তার চোখ পড়ল ছোট্ট একটা জানালা। যাহারা জানালাটার সামনে এসে দাঁড়ায় ও সাথে সাথেই দেখতে পায় আদিপ একটা ছেলেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় টেনে হিঁচড়ে বাড়ির পেছনের দিকটায় নিয়ে যাচ্ছে। সম্ভবত ওকে বেসমেন্টে নিয়ে যাওয়া হবে। যাহারা কিছুটা কৌতূহল ও দীর্ঘ আগ্রহের সাথে ছেলেটার চেহারা দেখার চেষ্টা করে, আর তখন ও ছেলেটার চেহারা দেখতে পায়, আর দেখার সাথে সাথেই ছেলেটাকে চিনে ফেলে। ও সঙ্গে সঙ্গে তার মুখ থেকে ভাঙা ভাঙা কণ্ঠে বের হয়ে আসে, আরে এটা তো সেই কালকের পার্টির যুবক ছেলেটা। কথাটা বলে পরক্ষণেই যাহারা মনে মনে ভাবে, তাহলে এবার এরা কি এই ছেলেটাকেও ছাড়বে না? একটা মানুষ কি করে এতটা কঠোর হতে পারে? এই হৃদয়হীন মানুষটার হৃদয় কেন আমি হলাম? যে মানুষটাকে নিজের সবকিছু ভেবে এসেছি, সেই মানুষটাকে ছাড়া আমি কিভাবে নিজের জীবন গুছিয়ে নেব? আর যাই হোক, আর পাপিষ্ঠ জীবন গুছিয়ে নেব কি করে আমি? এই এই আমি 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 নিজের জীবনকে জড়াতে চাই না এই পাপিষ্ঠ লোকটার সাথে। এই পাপিষ্ঠ লোকটার সাথে আমি আর এক বাড়িতে থাকতে পারবো না। যে করেই হোক এই পাগল লোকটার হাত থেকে আমায় ছাড়া পেতেই হবে, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। আমি এখন থেকে নিজের মতো করে বাঁচবো, নিজের অধীনেই চলবো, আর অন্য কারো কোনো কথা শুনবো না আমি। আমার প্রত্যেকটা নিঃশ্বাস এখন থেকে শুধু হবে নিজের তার প্রতি ঘৃণার আভাস। বিকেলে শান্ত বাতাস বইছে চারিদিকে, শান্ত পরিবেশ। আজকের আবহাওয়াটা কিছুটা উদ্ভ্রান্ত। আকাশে কখনো রোদ বা কখনো মেঘে ঢাকা পড়ে যায়। বিকেলের এই শান্ত আবহাওয়ায় পার্কের এক কোণায় দাঁড়িয়ে আছে আদিপ, তার পাশেই দাঁড়ানো চাঁদনি। বিকেলে এই শান্ত বয়ে যাওয়া বাতাসে চাঁদনির চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। চাঁদনি বারবার নিজের চুল সরাতে ব্যস্ত, আর আদিপ শান্ত চোখে তাকে দেখতে ব্যস্ত। চাঁদনি বিষয়টা খেয়াল করতে পেরে মজা করে বলে, এখন প্রপোজ করলো না, আর চেয়ে আছে, যে মনে হচ্ছে যে বিয়ের আগেই। বাকিটা বলার আগে আদিপ নিজের মুখ অন্যদিকে সরিয়ে নেয় ও বলে, ছি চাঁদনি, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? তো খারাপ কি? খারাপ ভাবলে দোষ কি? আদিপ বুঝে যে এখন যাই বলা হোক না কেন এ ওর উল্টা পাল্টা উত্তর দিবে, তাই সে কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলে, তুমি যে বললে আমি এখনো তোমায় প্রপোজ করলাম না, তো তুমি কি চাও আমি তোমায় প্রপোজ করি? কি হলো বলো? আমি চাই আপনি মরে যান। কথাটা বলে চাঁদনি খিলখিল করে হেসে দেয়, আর আদিপ হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ও বিড়বিড় করে বলে, তোমার এই হাসির প্রতি তো আমি অনেক আগে মরে গিয়েছি। চাঁদনি হঠাৎ হাসতে হাসতে আদিবের কাঁধে হাত রেখে বলে, আমার মজা করে বলা কথাটার অন্য কোনো মানে ভেবো না রে। আমি কিন্তু তোমার বিয়ে না খেয়ে নিজে বিয়ে বসবো না। কথাটা বলে চাঁদনি আদিবের হাত ধরেও আবার মজার ছলে বলে, চলো তাহলে তোমার জন্য এবার মেয়ে খুঁজা যাক। আদিব শান্ত শুধু চাঁদনিকে দেখছে, তার হৃদয় থমকে গিয়েছে চাঁদনির শান্ত চেহারায়। কথাটা বলেই চাঁদনি আদিবের হাত ধরে হাঁটা শুরু করে। আদিব এখনো চুপ, শুধু চাঁদনির হাত ধরে হাঁটছে। একটা জায়গায় এসে চাঁদনি দাঁড়িয়ে পড়ে হাত দিয়ে একটা মেয়েকে দেখে ইশারা করে আদিবকে বলে, মেয়েটা ভালো আছে না রে? তোমার জন্য কিন্তু পারফেক্ট হবে।
কিন্তু আদিপ সেই মেয়েটার দিকে তাকায়নি। চাঁদনির দিকে তাকে মিষ্টি করে বলে, হুম, অনেক সুন্দর। চাঁদনি এবার আদিপের থুতনি ধরে তার চেহারা মেয়েটার দিকে ঘুরিয়ে বলে, এই হচ্ছে মেয়েটা, এবার বল পছন্দ হয়েছে কি না। আদিপ মেয়েটাকে দেখেও না দেখার ভান করে আবার চাঁদনি মেয়ের দিকে মুখ ঘুরিয়ে বলে, পছন্দ। চাঁদনি বুঝতে পারে আদিপ তাকে পছন্দের কথা বলছে, তাই সে এবার কিছু তো মজা করে বলে, আরে তুমি দেখছি আমার দিবানা রে, আমাকে ছাড়া কাউকে পছন্দই করছো না। তুমি আমার দিবানা হলে কি হয়েছে, আমি তো আর তোমাকে বিয়ে করছি না। তাই চলো তোমাকে আরো সুন্দর সুন্দর মেয়ে দেখাই। কথাটা শেষ হতেই চাঁদনির ফোনটা বেজে ওঠে। চাঁদনি ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার মার ফোন এসেছে, তাই সে কলটা রিসিভ করে কানে দেয়। তখন তার মা বলে, এখনই বাসায় আয় তুই, দরকার আছে। কথাটা বলে চাঁদনির মা কল কেটে দেয়। কল রাখা মাত্রই চাঁদনি আদিপকে উদ্দেশ্য করে বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ এসে পড়েছে রে, পরে কোনোদিন তোমার জন্য মেয়ে খুঁজবো। আজকে এক্ষুনি আমার বাসায় যেতে হবে। চাঁদনি একটু তাড়াহুড়ায় থাকে, আদিপের কথাটার উত্তর দেয় না। আদিপের সাথে গাড়িতে উঠে নিজের বাড়িতে চলে যায়। আদিপ চাঁদনিকে বাসার সামনে নিয়ে যায়। চাঁদনিও গাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার ভেতরে ঢুকে যায়। আদিপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদনির যাওয়ার পানে। হঠাৎ শান্ত খুশি মনটাকে অশান্ত করে তুলে একটা ভাবনা। আদিপের ভাবনায় আসে, যদি কখনো চাঁদনি জানতে পেরে যায় আজানের কালো অতীতের কথা, তখন কি হবে। আচ্ছা, চাঁদনি যদি এটাও জানতে পারে যে আজানের সাথে আদিপ নিজেও এসব কিছুতে জড়িত, তখন কি চাঁদনি জাহারা ভাবির মতো আমার বিরোধিতা করবে, নাকি আমাকে বুঝে সবটা মেনে নেবে? এই ভাবনায় আদিপকে অস্থির করে তোলে। এসব কিছু ভাবতে ভাবতে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে আদিপ। গাড়িতে এসি চালানো, তবুও তার শরীর থেকে ঘাম ঝরছে। ওর অস্থিরতা যত বেশি বাড়তে থাকে তত বেশি গাড়ির স্পিডও বাড়তে থাকে। হুট করে গাড়ির সামনে এসে একটা ট্রাক আসায় আদিপ ব্রেক চেপে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া থেকে গাড়িটা তো বাঁচিয়ে নেয়, কিন্তু গাড়িটা কন্ট্রোললেস হয়ে পাশের ব্রিজের কোনায় যে ধাক্কা খায়, সাথে সাথেই গাড়ির দরজাটা অটোমেটিক খুলে যায়। আদিপ গাড়ির সাথে ধাক্কা লেগে মাথায় ব্যথা পাওয়ার কারণে সে সেন্সলেস হয়ে যায়। সাথে সাথেই ব্রিজের উপরে থাকা মানুষজন এসে আদিপকে ধরে গাড়ি থেকে বের করে ও সাথে সাথেই তাকে ধরাধরি করে একটা হসপিটালে নিয়ে যায়। তাদের মধ্যে একজন আদিপের ফোনটা নেয় আর কল লিস্টে যেতেই প্রথম নাম্বারটা দেখতে পায় চাঁদনি নামে সেভ করা। লোকটা সাথে সাথেই চাঁদনিকে কল করে। আদিপ চাঁদনির সাথে সাথেই কলটা রিসিভ করে নেয়, কিন্তু কল রিসিভ হতেই ও পাশ থেকে একটা অপরিচিত কণ্ঠ শুনতে পায় চাঁদনি। আর ও পাশের অপরিচিত লোকটা তাকে যেটা বলেছিল সেটা শুনে চাঁদনির পুরো অবাক, হতভম্বের মতো অস্থির কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা সুরে লোকটাকে জিজ্ঞেস করে, আদিপকে এখন কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? লোকটা বলে সিটি হাসপাতাল। কথাটা বলেই লোকটা ফোন কেটে দেয়। চাঁদনি অস্থিরের সাথে কাউকে কিছু না বলে তড়িহুড়ি করে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। আদিপকে হাসপাতালে নিয়ে আসতেই ডাক্তার তাকে চেক আপ করে ও জানায় তেমন কোনো গুরুতর আহত হয়নি, শুধু মাথায় সামান্য ব্যথা পেয়েছে, তাই সেন্সলেস হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে এসে পৌঁছায় চাঁদনি। সে সাথে সাথেই আদিপকে কোন ওয়ার্ডে রাখা হয়েছে সেটা খুঁজতে থাকে। চাঁদনি হাসপাতালের রিসেপশনে হলে যেয়ে সেখানে থাকা লোকটাকে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে এখানে আদিপ নামের একজনকে নিয়ে আসা হয়েছে, বলতে পারবেন তাকে কোন ওয়ার্ডে রাখা হয়েছে? লোকটা সাথে সাথে চাঁদনিকে দেখিয়ে দেয় আদিপকে কোথায় রাখা হয়েছে। চাঁদনি দ্রুত পায়ে ওয়ার্ডে ঢুকতেই দেখতে পায় বেডে শুয়ে আছে আদিপ। তার মাথার এক সাইডে সামান্য ব্যান্ডেজ, আর কোথাও তেমন ব্যথা পায়নি। মাথার এক সাইডে সামান্য কেটে গিয়েছে, হঠাৎ বাড়ি খাওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আদিপের এই অবস্থা দেখে চাঁদনি শিউরে ওঠে। ধীর পায়ে আদিপের কাছে যেয়ে বেডের পাশে বসে। আদিপের এক হাত জড়িয়ে ধরে কান্না ভেজা সুরে বলে, আদিপ কি হয়েছে তোমার? কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলে। দেখো আমি আবার তোমার কাছে এসেছি, প্লিজ ওঠো, ওঠো না, দেখো আমায়, একটাবার তাকাও আমার দিকে। হঠাৎ একটা কথা তার কানে ভেসে আসে। থাক, আর কাঁদতে হবে না আমার জন্য। চাঁদনি নিচু করা মাথা উপরে তুলে আদিপের দিকে তাকায়। দেখতে পায় ধীরে ধীরে চোখ মেলছে আদিপ। সে আদিপের চোখ খুলতে দেখেই খুশিতে আত্মহরা হয়ে সাথে সাথে আদিপকে জড়িয়ে ধরে।
কে যেন বলেছিল আপনার মতো পাগল ছেলেকে কে ভালোবাসবে, তাহলে সে এখন এই পাগল ছেলেটার জন্য এমন কাঁদছে কেন? কথাটা চাঁদনির কানে যাওয়া মাত্রই চাঁদনি সাথে সাথে আদিবকে ছেড়ে দেয় ও বলে, আমি মোটেও কাঁদিনি। আর হ্যাঁ, আপনি দেখে গাড়ি চালাতে পারেন না, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তো তুমি আমাকে নিয়ে হঠাৎ করে এত ভাবছো কেন? নাকি আমি বুঝে নেব? আদিবের কথা শেষ হওয়ার আগেই চাঁদনি বলে ওঠে, ভালো বন্ধু হিসেবে জিজ্ঞেস করতেই পারি, তাই বলে সবসময় খারাপ মানে বের করবেন না। চাঁদনি জানে সেখানে থাকলে আদিবের এসব আজে বাজে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, তাই সে এবার আদিবকে বলে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে এখন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আদিব কিছু বলতে যাবে কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার আগেই চাঁদনি ওখান থেকে চলে যায়। বিকেলের নরম সোনালি রোদ ছুঁয়ে যাচ্ছে বারান্দার গ্রিল, হালকা বাতাসে ওড়না একটু একটু করে দুলে উঠছে। যাহারা চুপচাপ বসে আছে বারান্দার একটি কোণায়, হাতে ফোন। কাউকে একটা মেসেজ করলো, মেসেজটাও লেখা ছিল হেল্প মি। যাহারা নিজের ভাবনায় ছিল তখন কাল সে শুধু ওই ছেলেটাকে ধরে আনতেই দেখেনি, আরও দেখেছিল দুটা মেয়ের লাশ যেটা আদিব নিয়ে যাচ্ছিল। তাই সে মনে মনে ভেবেই নিয়েছে আর এখানে থাকলে চলবে না। আজানকে সে যতই মুখে বলুক আজান মানবে না। সে জানে আজান তাকে কতটা ভালোবাসে, আর সে যদি আজানের থেকে দূরে যায় তাহলে আজান তখন ঠিকই মানবে। আর আজান যখন ছেড়ে দিবে সব, তখন সে আবার ফিরে আসবে আজানের কাছে, শুধু আজানকে ঠিক করার জন্য তার থেকে দূরে যাওয়া। তার ভাবনার মাঝেই তার ফোনটা টুং করে বেজে ওঠে। যাহারা ফোনটা হাতে নিয়ে দেখতে পায় একটা মেসেজ, গ্রেট রেডি। মেসেজটা দেখে যাহারা একটু মুস্কি হাসে, এরপর উঠে চলে যায়। আজান আজ খুব সকাল সকাল বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে অফিসে গিয়েছে। আজ খুব বেশি ব্যস্ত অফিসে, প্রচুর কাজের চাপ, তবুও মিটিংয়ের ফাঁকে ফাঁকে একটু পর পর যাহারাকে দেখে নেয়। আজান সবের মিটিং সেরে নিজের রুমে বসে ল্যাপটপ খুলতেই দেখতে পায় যাহারা লিওর পিছে দৌড়াতে দৌড়াতে গেস্ট রুমের দিকে যাচ্ছে। গেস্ট রুমে যেয়ে কোলে তুলে নেয় ও মুস্কি হেসে তার কানে ফিসফিস করে কিছু একটা বলে, কিন্তু সেটা আজান শুনতে পায় না। সে ভাবে হয়তো যাহারাও লিওর সাথে খেলা করছে, তাই সে আবারও মিটিংয়ে চলে যায়। RS ভিলার সামনে গার্ডদের করা পাহারা, বাড়ির বড় গেটটাও তালাবদ্ধ। বাড়ির পেছনের বাগান দিয়ে পাঁচির টপকে নামে যাহারা। বাড়ির সব জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকলেও গেস্ট রুমের ওয়াশরুমের সিসিটিভি নেই, তাই সে ওয়াশরুমে ঢুকে তার জানালা দিয়ে বাড়ির পেছনে বের হয়ে গার্ডরা সব সামনের দিকে পাহারায়, তাই সে পেছনের পাঁচিল টপকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে একবার পেছনে তাকায় আর মনে করে আজানের সাথে কাটানো সব মুহূর্ত। এরপর ভাবে বের হওয়ার আগে লিওকে কোলে নিয়ে কানে কানে বলেছিল, আমি যাচ্ছি বাচ্চা, তুমি কিন্তু তোমার বাবার খেয়াল রেখো। আমাকে না পেয়ে সে অনেক রাগ দেখাবে, তুমি কিন্তু তাকে বেশি জ্বালিও না। আমি আবার ফিরে আসব। তোমার বাবাকে তো আমি খুব ভালোবাসি, তাই তাকে পাপিষ্ঠ দুনিয়া থেকে ফিরিয়ে আনতে চাই আমি। যাহারার ভাবনার মাঝেই হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, চলো যাওয়া যাক। তার কথায় যাহারা পেছনে ঘুরে বলে, চলো রায়ান। দেখেছো, আমি তোমাকে আগেই বলেছিলাম আজান কতটা ভয়ঙ্কর, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করোনি। এখন নিজের চোখেই দেখো, তাহলে বিশ্বাস হয়েছে আমায়? আমি তোমায় বিশ্বাস করিনি, এখনো করি না, কিন্তু নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। আর হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি ঠিক, কিন্তু তোমাকে এখনো বিশ্বাস করিনি আমি। এই পৃথিবীতে আমার একমাত্র আশ্রয়স্থল তোমার ভাইয়া আর আমার আম্মি। এখন আমি কি এইসব বিষয় জানাতে চাই না। আর আমি আম্মির কাছে গেলেও আজান আমায় খুঁজে পেয়ে যাবে, তাই বলে বাধ্য হয়ে তোমার সাথে যেতে হচ্ছে আমায়। এখন তুমি একমাত্র যে আমায় হেল্প করতে পারে, তাই আমি তোমার সাথেই যাচ্ছি। তাই বলে ভেবো না যে আমি তোমার ভাইয়াকে ছেড়ে দিয়েছি। আমি শুধু তাকে একটু শুধরাতে চাই, আর তাই জন্যই কিছুদিন তার থেকে দূরে থাকবো আমি। তুমি আগে চলো তো, বাকিটা পরে দেখা যাবে। আর মুখে শুধু বাঁকা হাসির সাথে বলে, থাক, আর কিছুই বলতে হবে না, আমি সবটাই বুঝেছি। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে আমার। যাহারা আর কিছু না বলে রায়ানের সাথে যেতে থাকে। মিটিং শেষ করে এসে চেয়ারে বসে সিসিটিভিতে তাকাতেই আজান চমকে ওঠে। যাহারা তার সিসিটিভির ভিডিওর
কোথাও নেই। সে তবুও আবারও ভালো করে সিসিটিভি চেক করে, সবগুলো রুম চেক করে, কিন্তু না, কোথাও নেই। সে লিওকেও চেক করে, লিও তার বেডরুমে ঘুমাচ্ছে, কিন্তু জাহারা কোথায় এটা ভাবতেই তার ভয়ে কলিজা শুকিয়ে আছে। কিছুক্ষণ আগে সিসিটিভির রিভাইন্ড করে চেক করে জাহারা কোথায়, দেখতে পায় জাহারা লাস্ট গেস্ট রুমের ওয়াশরুমে ঢুকেছিল, এরপর আর বের হয়নি। আজান বুঝে যায় জাহারা কি করার চেষ্টা করেছে, সবটা বুঝে যায়। পরক্ষণেই তার চেহারা ধূপ করে রাগ হয়ে যায় আগুনের লাভার মতো। তার কপাল ও হাতের রক ভেসে ওঠে। সে সাথে সাথে আদিবকে কল করে। আদিব কল রিসিভ করতেই আজান শুধু একটা কথাই বলে, গাড়ি বের করা দীপ। কথাটা বলে আজান কল কেটে দেয়। রুম থেকে বের হওয়ার পূর্বে এত রাগের মাঝেও সে একটা বাঁকা হাসি দেয় ও মাথা কাত করে বিড়বিড়িয়ে বলে, Get ready to be imprisoned in my cage, my little blood rose. কথাটা বলেই আজান রুম থেকে বের হয়ে পড়ে। এয়ারপোর্টের সামনে সে গাড়ি থামে। রায়ান গাড়ি থেকে নামে, তার সাথে জাহারাও নামে। তারা দুজন এয়ারপোর্টের ভিতরে আসতেই ধূপ করে জাহারার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে যায়, তার হৃদয়ে ধূপকুরানি বেড়ে যায়। সামনে দাঁড়ানো আছে আজান ও আদিব। সে ভাবতে পারেনি এত জলদি আজানের কাছে ধরা পড়ে যাবে। আজান কাঁধে এক সাইডে বাঁকা করে সেই বাঁকা হাসির সাথে পাগলের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহারার দিকে। দেখে মনে হচ্ছে কোনো সাইকোপ্যাথ। জাহারা ভয়ে ভয়ে পেছনে পা বাড়াতে থাকে, আর আজান ঠিক একইভাবে শুধু তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জাহারার হাত জড়া রায়হান ধরে জাহারাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই। এবার আজানের চোখ রায়ানের হাতের দিকে, যেটা জাহারার হাত ধরা ছিল, কিন্তু আজানের মুখে বাঁকা হাসি এখনো যায়নি। সে বাঁকা চোখে একবার আদিবের দিকে তাকায়। আদিব সঙ্গে সঙ্গে তার ইশারা বুঝে যায়। সে যেয়ে রায়হানের কলার টেনে ধরে। আজান সঙ্গে সঙ্গে যেয়ে রায়হানের হাত ছাড়িয়ে জাহারাকে কোলে তুলে নেয়। জাহারা ছটফট করতে থাকে আজানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু এটা যে এখন আর সম্ভব নয়। আজান জাহারাকে শক্ত করে ধরে নিয়ে সোজা গাড়িতে বসায়। ওইদিকে আদিব রায়ানের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গাড়ির ডিকিতে ছুঁড়ে মারে। ওইদিকে লক করে নিজেও যে পাশের সিটে বসে।